বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আজ 25 জুলাই 2020 অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি খায়রুল হাফিজান বিভা, প্রভাষক ইতিহাস, সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়। আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বৈশ্বিক মহামারী করোনায় আমরা সকলেই আতঙ্কগ্রস্ত। আমরা আতঙ্কগ্রস্ত না হয়ে সকলেই করোনার নিয়মকানুন পালন করার চেষ্টা করি, নিয়মবিধি মেনে চলার চেষ্টা করি। তো যাই হোক, আজকে আমি ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আছে ইংরেজ উপনিবেশিক শাসন। ইংরেজ উপনিবেশিক শাসনকে দুভাগে ভাগ করা হয়েছে, একটি কোম্পানি আমল, একটি ব্রিটিশ আমল। আজকে আমি তোমাদের আলোচনা করব কোম্পানি আমল। কোম্পানি আমলে লর্ড কর্নওয়ালিস, তার সংস্কারসমূহ, এসব আলোচনা করব। তো তোমরা আজকে আমি যে অধ্যায়টি পড়াবো চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে, এর শিখন ফলগুলো কি বা তোমরা কি জানতে পারবে, তা হলো লর্ড কর্নওয়ালিসকে তা জানতে পারবে, চিরস্থায়ী বন্দোবস্ত কি তা জানতে পারবে, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল সম্পর্কে জানতে পারবে, চিরস্থায়ী বন্দোবস্তের সংস্কার সম্পর্কে জানতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 17 মার্চ পর্যন্ত আমরা ক্লাস করেছিলাম। তো তার আগে আমাদের যেটুকু পড়া হয়েছিল, আজ আমরা পড়ব লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ছিলেন ব্রিটিশ গভর্নর জেনারেল। 1784 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস পদত্যাগ করে স্বদেশে প্রত্যাবর্তন করলে স্যার জন ম্যাকফারসন 1 বছরের জন্য অস্থায়ীভাবে ভারতবর্ষে গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন। 1786 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট কর্তৃক বিশেষ ক্ষমা নিয়ে ভারতবর্ষে আগমন করেন। ভারতবর্ষের তদানীন্তন রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে কর্নওয়ালিসের ন্যায় একজন অভিজ্ঞ শাসকের প্রয়োজন ছিল। লর্ড কর্নওয়ালিস 1786 থেকে 1793 সাল পর্যন্ত তার শাসনকালে রাজ্য বিস্তার করেছিলেন এবং এই সময় তিনি অনেক সংস্কারমূলক কাজ করেছিলেন, যার কারণে তিনি বিখ্যাত হয়ে আছেন। তার উল্লেখযোগ্য সংস্কার হল চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিসের শাসনামলে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার হচ্ছে 1793 সালের প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত। তো এর আগেও আমি তোমাদের চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে একটু আলোচনা করেছিলাম, সেটা হয়তোবা তোমাদের মনে নেই। তো এই চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। ওয়ারেন হেস্টিংসের আমলে ভূমি রাজস্ব নিলামে তুলে দেওয়া হতো এবং যে ব্যক্তি সর্বোচ্চ রাজস্ব দিতে স্বীকার করতেন তাকে 5 বছরের জন্য জমির বন্দোবস্ত দেওয়া হতো। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে কর্নওয়ালিসের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার ছিল চিরস্থায়ী বন্দোবস্ত, এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত ছিল হেস্টিংসের আমলে সর্বাপেক্ষা যুগান্তকারী ঘটনা। তো সে সময় কি হতো যে ওয়ারেন হেস্টিংসের আমলে ভূমি রাজস্ব নিলামে তুলে দেওয়া হতো এবং যে ব্যক্তি সর্বোচ্চ রাজস্ব দিতে স্বীকার করতেন তাকে 5 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হতো। কিন্তু তাতে জমি উন্নয়ন, খাজনা এসব নানাবিধ সমস্যা দেখা দিলে পাঁচশালা বন্দোবস্তের কুফল প্রতিকারের উদ্দেশ্যে হেস্টিংস কি করলো, 1 শালা বন্দোবস্ত প্রবর্তন করলেন। তাতে কি হলো, আরো সমস্যা বৃদ্ধি পেল। এরূপ জমিদারি অস্থায়ী বন্দোবস্তের ফলে সরকার, জমিদার ও প্রজা সকলেই ক্ষতিগ্রস্ত হলেন। এ অসুবিধা দূর করার জন্য কর্নওয়ালিস যে নতুন ব্যবস্থা গ্রহণ করে তাই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। তাহলে আজকে আমরা কি জানতে পারলাম যে লর্ড কর্নওয়ালিস কে? লর্ড কর্নওয়ালিস ছিলেন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল।
তিনি একটি সংকটময় মুহূর্তে ভারতে গভর্নর জেনারেল পদে আসীন হন এবং তার যে উল্লেখযোগ্য সংস্কার ছিল সেটা ছিল চিরস্থায়ী বন্দোবস্ত। এবং চিরস্থায়ী বন্দোবস্ত কি সে সম্পর্কে তোমরা জানতে পারলে যে ওয়ারেন হেস্টিংস এর সময় কি ছিল, যে ভূমি রাজস্ব নিলামে তুলে দেয়া হতো এবং তাতে যে ব্যক্তি সর্বোচ্চ রাজস্ব দিতে স্বীকার করত তাকে 5 বছরের জন্য জমির বন্দোবস্ত দেয়া হতো এবং তাতে জমির উন্নয়ন, খাজনা ইত্যাদি বিষয়ে নানাবিধ সমস্যা দেখা দিত। 5 শালা বন্দোবস্তের কুফল প্রতিকারের উদ্দেশ্যে হেস্টিংস 1 শালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। তাতে সমস্যা আরো বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ 5 বছরের জন্য তিনি যে বন্দোবস্তের কুফল ছিল সেটা প্রতিকার করতে চেয়েছিলেন। পরে তিনি তা 1 বছরের জন্য সেটা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। এতে সমস্যা আরো বৃদ্ধি পেল। এই জমিদারির অস্থায়ী বন্দোবস্তের ফলে সরকার, জমিদার ও প্রজা সকলেই ক্ষতিগ্রস্ত হলো। এই অসুবিধা দূর করার জন্য কর্নওয়ালিস যে নতুন ব্যবস্থা গ্রহণ করেন তাই চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এতক্ষণে লর্ড কর্নওয়ালিসকে এবং চিরস্থায়ী বন্দোবস্ত কি তার সংক্ষিপ্ত একটি ধারণা তোমাদের মধ্যে তোমরা পেয়েছ। আশা করি তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। এরপরে আসি যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য। আসলে কি উদ্দেশ্যে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন? যে জমির যে অস্থায়ী বন্দোবস্ত ছিল সেটা দূর করার জন্য 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আসতে পারে জ্ঞানমূলক, সেটা হচ্ছে যে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়? এর উত্তর হচ্ছে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়। এবং আরেকটা প্রশ্ন আসতে পারে যে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে? চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। তাহলে আমরা মোটামুটি এটুকু আলোচনার মধ্যেই দুটো জ্ঞানমূলক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আলোচনা করছিলাম যে এই বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য। তাহলে দেখো যে জমির অস্থায়ী বন্দোবস্ত দূর করার লক্ষ্যে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন এবং চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য ছিল, বিশেষ কতগুলা উদ্দেশ্য নিয়ে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য যে প্রবর্তনগুলো ছিল সেগুলো ছিল কর্নওয়ালিস ইংল্যান্ডের জমিদার পরিবারভুক্ত থাকায় তিনি চেয়েছেন ভারতবর্ষ একটি জমিদার শ্রেণীর উদ্ভব হোক। এছাড়া জেলা কালেক্টরের 1787-1788 খ্রিস্টাব্দে সংগৃহীত যে তথ্যভিত্তিক সুপারিশগুলো ছিল সেগুলোকে তিনি বাস্তবায়ন করতে চেয়েছিলেন। কর্নওয়ালিসের রাজনৈতিক উদ্দেশ্য ছিল এদেশে রাজভুক্ত জমিদার শ্রেণীর উদ্ভাবন করা। এর ফলে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হ্রাস পাবে এবং তারা ব্রিটিশদের কোলাবোরেটর হিসেবে কাজ করবে। কোম্পানির রাজস্ব বৃদ্ধি পাবে এবং ব্যস্ততা কমবে, তাতে শাসন কার্যে কি হবে, যথেষ্ট সময় দেয়া যাবে। সর্বোপরি যে কোম্পানির অর্থনৈতিক, প্রশাসনিক ও রাজনৈতিক স্বার্থ ছিল সেটা রক্ষার লক্ষ্যেই কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তাহলে আমরা যে কি উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন সেটা সম্পর্কেও কিন্তু একটা সংক্ষিপ্ত ধারণা আমরা পেলাম। সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আমি আশা করছি যে তোমরা আমার এই অনলাইন ক্লাসটি দেখবে এবং আমি যেটুকু তোমাদের মাঝে উপস্থাপন করছি সেটুকুই তোমরা সুন্দর করে নিজেদের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করবে। এবং আমার নির্দেশনাবলী তো আছেই, যেটা আমি ক্লাসে তোমাদের সবসময়ই বলি, অবশ্যই তোমরা নিয়মিত পড়ালেখা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আচ্ছা, তাহলে এরপরে কি হলো যে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য সম্পর্কেই কিছুটা ধারণা পেলাম। এরপরে আসছে কি যে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল। তাহলে লর্ড কর্নওয়ালিস 1793 সালে যে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন সেটা কি শুধুই তার সুফল ছিল? না, এটার সুফলও ছিল এবং কুফলও ছিল। তাহলে কি যে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল কি ছিল?
যে এর সুফলটা অনেকটাই ছিল। যে সুফলগুলো ছিল কি, যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কি হলো, যে জমির মূল্য ও উৎপাদন বৃদ্ধি পেল, কোম্পানির বাজেট প্রণয়নের সুবিধা হলো, পূর্বে যে ভূমি রাজস্ব ছিল পূর্ববর্তী গভর্নররা যে ভূমি রাজস্বের নির্ধারণা দিয়েছিলেন, সেই কি হলো, সেই মানে সেটার পূর্বের ভূমি রাজস্বের কুফল দূরীকরণ হলো, ব্রিটিশ সরকারের জনপ্রিয়তা ও স্থায়িত্ব লাভ হলো। অর্থাৎ যে ভারতীয় উপমহাদেশে যে ব্রিটিশ সরকার একটা স্থায়ী আসন শক্তভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, সেটা সুদৃঢ় হলো। জমিদারের আয় বৃদ্ধি হলো, তারপরে হচ্ছে যে রাজভুক্ত জমিদার শ্রেণীর উদ্ভব হলো, ব্রিটিশ সরকারের জনপ্রিয়তাও বৃদ্ধি পেল, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধিত হলো। তাহলে দেখো এখন যে চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলো কি ছিল, যে সেটা আমি আবার আলোচনা করছি। যে চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলো ছিল জমির মূল্য উৎপাদন বৃদ্ধি। অর্থাৎ কি হলো, যে জমিদারগণ যে জমির স্থায়ী মালিক ছিল এবং খাজনার পরিমাণ নির্ধারিত হওয়ায় জমিদাররা জমির উন্নয়নে কি করলো, যে আত্মনিয়োগ করলো, তারা মনোযোগ দিল জমির উন্নয়নে। পতিত জমিতে চাষাবাদের ব্যবস্থা করলো, অর্থাৎ যে জমিটা ফেলে দেয়া ছিল সেই জমিটাতে তারা কি করলো, যে চাষাবাদের ব্যবস্থা করলো। এতে কি হলো, যে উৎপাদনও বৃদ্ধি পেল এবং দেশের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হলো। কোম্পানির বাজেট প্রণয়নের সুবিধা হলো, অর্থাৎ যে জমিদারদের যে রাজস্বের পরিমাণ ছিল সেটা একটা নির্দিষ্ট ছিল, সুনির্দিষ্ট হওয়ায় কোম্পানি তার আয় সম্পর্কে একটা সুনিশ্চিত ধারণা পেল। ফলে কোম্পানির বাৎসরিক বাজেট যে ছিল সেটা প্রণয়নে সুবিধা হলো। অর্থাৎ তারা যে তাদের যে একটা সারা বছরের জন্য তারা যে একটা বাজেট নির্ধারণ করে রেখেছিল, তাদের সেই পরিকল্পনা বাস্তবায়নে অনেকটাই সুবিধা হলো। তারপরে কি, যে পূর্বের ভূমি রাজস্বের কুফল দূরীকরণ। অর্থাৎ এর আগে যে ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল, এই ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার ফলে কি হলো, যে ইতোপূর্বে প্রবর্তিত বাৎসরিক 5 সালা কিংবা 10 সালা বন্দোবস্তের যে সকল দোষ ত্রুটিগুলো ছিল সেগুলো কি হলো, দূরীভূত হলো। অর্থাৎ সেগুলো আর থাকলো না। তারপরে কি হলো, যে ব্রিটিশ সরকারের জনপ্রিয়তা ও স্থায়িত্ব লাভ হলো। যেহেতু চিরস্থায়ী বন্দোবস্তের একটা সুফল ছিল, যার ফলে এখানে কি হলো, ব্রিটিশ সরকারের একটা জনপ্রিয়তা বৃদ্ধি পেল এবং তারা ভারতীয় উপমহাদেশে একটি স্থায়ী আসন শক্তভাবে প্রতিষ্ঠিত করার একটি সুযোগ পেল। এবং কি হলো, যে তাদের যে প্রদেশগুলো ছিল সেই প্রদেশগুলো, যে ভারতের যে প্রদেশগুলোতে তারা রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছিল, সেই প্রদেশগুলোকে তারা কি করলো, সমৃদ্ধি ও প্রগতির পথে অগ্রসর করতে সহায়ক হলো। তারপরে কি বলছে, যে জমিদারের আয় বৃদ্ধি। এই ব্যবস্থায় কি হলো, যে জমিদারগণ জমির স্থায়ী মালিক হলো। 1/3 জমি যা পূর্বে একদম জঙ্গলময় ছিল, যেখানে মানে জঙ্গলময় ছিল, সেটাতে কি হলো, যেখানে কখনো আবাদ হতো না আগে, সেখানে আবাদ শুরু হলো। তারপরে কি হলো, যে ফলে জমিদারের আয় বৃদ্ধি হলো। ইতোপূর্বে গত 25 বছর ধরে অস্থায়ী রাজস্ব ব্যবস্থার যে কুফল ছিল সেটাও দূরীভূত হলো। অর্থাৎ যেই অনাবাদী জমিগুলো পড়েছিল সেই জমিগুলোতে আবাদ শুরু হলো, জমিদারদের রাজস্বের আয় বৃদ্ধি পেল। এর ফলে কি হলো, যে জমিদারদের আয় বৃদ্ধি হলো। রাজভুক্ত জমিদার শ্রেণীর উদ্ভব হলো, অর্থাৎ যে জমিদার শ্রেণী 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় কি ছিল, যে সকল ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিষ্ক্রিয় ছিল, সেগুলো কি হলো, যে তাদের কোম্পানি নির্ভরযোগ্য এই জমিদার শ্রেণী কোম্পানির আবার কি হলো, পরবর্তীতে কোম্পানির একটা নির্ভরযোগ্য সমর্থনে পরিণত হলো। তারপরে কি হলো, যে ব্রিটিশ সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি পেল। যে ব্রিটিশ সরকার কি হলো, যে ভারতীয় প্রদেশগুলোতে তারা যে অগ্রসর ও উন্নয়নের পথে যে প্রদেশগুলোকে তারা নিয়ে গেল, সেখানে তাদের অনেক অগ্রগতি সাধিত হলো এবং সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নও সাধিত হলো। অর্থাৎ এখানে কি হলো, যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে সৃষ্ট বিত্তশালী মানুষ ছিল যারা, তারা কি হলো, যে দেশের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখলো। তারা খাল খনন, বিদ্যালয়, চিকিৎসালয়, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীতে প্রজাদের সাহায্যে এগিয়ে আসা, গ্রামগঞ্জে শিল্প কারখানা স্থাপন করা, জনগণের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করা ইত্যাদি বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা নিজেদেরকে উৎসর্গ করলো। তাহলে আমরা কি জানতে পারলাম, চিরস্থায়ী বন্দোবস্তের
সুফল সম্পর্কে জানতে পারলাম। এরপরে আছে চিরস্থায়ী বন্দোবস্তের কুফল। তো আমরা কি জানি যে কোনো জিনিস যখন প্রথম শুরু হয় সেটার একটা ভালো দিকও থাকে, একটা খারাপ দিকও থাকে। তাহলে আমরা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে অনেক বেশি ভারতীয় উপমহাদেশে অনেক বেশি অগ্রসর বা অগ্রগতি সাধিত হয়েছে। এখন আসি এর যে কিছু কুফল ছিল, এই কুফল সম্পর্কে আমরা জানবো। তাহলে আমরা এখন চিরস্থায়ী বন্দোবস্তের সুফল সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো কুফল সম্পর্কে। কি বলেছে যে চিরস্থায়ী বন্দোবস্তের যে সুফল ছিল, সেক্ষেত্রে বিশেষজ্ঞরা যখন এটা আলোচনা করতে গেল বা এটা যখন বাস্তব পর্যায়ে এটাকে নিয়ে আসা হলো, তখন এটাকে একদমই যে এটা ত্রুটিমুক্ত ছিল সেটা বলা যাবে না। তো কি হলো যে বিভিন্ন দিক থেকে তার কুফলও পরিলক্ষিত হয়। তো কুফলগুলো কি ছিল, যে এর কুফল ছিল যে তাড়াহুড়ো করতে যেয়ে জমি জরিপ করা হতো না, যে জমি জরিপ না করে রাজস্ব নির্ধারণ করা হতো। অর্থাৎ রাজস্বের পরিমাণ, জমি জরিপ না করে রাজস্বের পরিমাণ নির্ধারণ করার ফলে কি হতো, রাজস্বের পরিমাণ অতিরিক্ত হয়ে যেত এবং জমিদারির প্রকৃত সীমা নির্ধারণ না হয় অসংখ্য মামলা মোকদ্দমারও সেখানে সৃষ্টি হতো। এরপরে কি, যে সূর্যাস্ত আইন। এখানে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তোমাদের চিরস্থায়ী বন্দোবস্তের যে কুফল ছিল সেটা ছিল সূর্যাস্ত আইন। অর্থাৎ সূর্যাস্তের আগে, সূর্য অস্ত যাওয়ার আগে এখানে কি করতে হতো, তাদের প্রজাদের কি করতে হতো, রাজস্ব জমা দিতে হতো। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম কুফল হচ্ছে সূর্যাস্ত আইন প্রবর্তন, যে নির্দিষ্ট দিনে সূর্য উদয় থেকে সূর্যাস্তের মধ্যে নির্ধারিত রাজস্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট জমিদারদের প্রদান করতে হতো। অর্থাৎ জমিদাররা প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে জমিদারদের কি করতে হতো, এই রাজস্বটা প্রদান করতে হতো। অন্যথায় তাদের জমিদারি নিলামে তুলে অনাদায়ী রাজস্ব আদায় করে নেওয়া হতো। যে আইনের মাধ্যমে এ ব্যবস্থা ব্রিটিশ সরকার গ্রহণ করেছিলেন তাই ইতিহাসে সূর্যাস্ত আইন নামে খ্যাত। এ আইনের ফলে অনেক প্রাচীন জমিদার তাদের জমিদারি হারায়। তাহলে সূর্যাস্ত আইনের একটি গুরুত্বপূর্ণ কুফল কি ছিল, সূর্যাস্ত আইন। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের এটা ছিল একটা অন্যতম কুফল, যে নির্দিষ্ট দিনে সূর্য উদয় থেকে সূর্যাস্তের মধ্যে নির্ধারিত রাজস্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট জমিদারদের প্রদান করতে হতো। অন্যথায় কি হতো, যে তাদের যে জমিদারি ছিল সেটা নিলামে তুলে দেওয়া হতো। নিলামে তুলে সেটাকে আবার কি করতে হতো, যে অনাদায়ী রাজস্ব আদায় করে নেওয়া হতো। অর্থাৎ যে রাজস্বটা আদায় করা হয়নি সেই রাজস্বটাই আদায় করে নেওয়া হতো। যে আইনের মাধ্যমে ব্যবস্থা ব্রিটিশ সরকার গ্রহণ করেছিলেন তাই ইতিহাসে সূর্যাস্ত আইন নামে খ্যাত। তাহলে সূর্যাস্ত আইন কি সে সম্পর্কেও তোমরা জানতে পারলে। এই আইনের ফলে অনেক প্রাচীন জমিদার তাদের জমিদারি হারায়। এরপরে কুফল হচ্ছে যে ইংরেজ সরকারের রাজস্ব প্রতি জমি উন্নয়ন ব্যাহত হয়, পাইক গোমস্তাদের অত্যাচার বেড়ে যায়। মানে তারা কি হলো, যে পাইক গোমস্তাদের যে জমিদারদের অনুপস্থিতিতে পাইক গোমস্তারা নিজ স্বার্থ সিদ্ধির জন্য কি করত, যে রায়তগণ ছিল তাদের রায়তগণকে নানাভাবে উৎপীড়ন করতে থাকতো। ফলে প্রজাদের দুর্দশা চরমে পৌঁছাতো। এ ব্যবস্থায় এক প্রকার সামন্ত প্রথারও সৃষ্টি হয়। রায়তদের ওপর জমিদারের আইনি অত্যাচার বেড়ে যায়, মুসলমানরা অপূরণীয় ক্ষতির শিকার হয়। অর্থাৎ মুসলমানরাও এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে অপূরণীয় ক্ষতির, যে ক্ষতি তাদের পূরণ করা যেত না সেরকম ক্ষতিরই তারা শিকার হয়েছিল। রায়তদের দুর্দশাও চরমে পৌঁছে। তো কি হলো, যে আমরা চিরস্থায়ী বন্দোবস্তের সুফল সম্পর্কেও জানলাম, কুফল সম্পর্কেও জানতে পারলাম। এর ফলে এই সুফল কুফল পর্যালোচনা করে আবার এটার একটা সংস্কার করা হয়েছিল। সবশেষে এটার একটা ছোট্ট সংস্কার করা হয়েছিল। সেটা ছিল যে চিরস্থায়ী বন্দোবস্তের যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যে ব্যবস্থাটা ছিল এটা গুরুত্ব উপলব্ধি করে সামগ্রিকভাবে জনসাধারণের কাছে ব্যবস্থা গ্রহণযোগ্যতা সেরকম ভাবে পায়নি। তো এই বন্দোবস্তের মারাত্মক ক্ষতির দিক বিবেচনা করে বিভিন্ন সময় আইন পাশ করে তা সংস্কার বা সংশোধন করতে হয়েছিল। অর্থাৎ একটি আইন পাশ করে এই চিরস্থায়ী বন্দোবস্তের সংস্কার সাধন করা হয়। অর্থাৎ এই আইনগুলো কি ছিল আবার, সেটা ছিল রাজস্ব আইন, প্রজাস্বত্ব আইন, রায়তে স্থিতি বা আইনসত্ব আইন। এই আইনগুলোর মাধ্যমেই কিন্তু এই
চিরস্থায়ী বন্দোবস্তের সংস্কার করা হয়। অর্থাৎ রাজস্ব আইনটা আবার কি ছিল দেখো, যে 1859 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং রায়তদের স্বার্থে রাজস্ব আইন পাশ করে অন্যভাবে রায়তদের উচ্ছেদ করা বা খাজনা বৃদ্ধি করা বন্ধ করে দেয়।